আওয়ামী লীগ নির্বাচনের পরপরই জনগণের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এই দূরত্বটি কেন তৈরি হয়? তারা কেন জনগণের পালস ধরে রাখতে পারে না? তারা তো রাজনীতি করেন গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পন্থায়, জনগণকে নিয়ে। আমরা যদি মুক্তিযুদ্ধের পর থেকে দেখি, এখন পর্যন্ত গণতন্ত্র শব্দটাই আসলে কোনোভাবে আওয়ামী লীগের সাথে যায় না। এটা শুনতে খারাপ শোনা গেলেও এটা সত্য। যদি গণতন্ত্র শব্দটা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যেত, তারা নিজেরাই নিজেদের দলের রাজনীতিকে হত্যা করে বাকশাল গঠন করতো না। এবং তারা জানে ক্ষমতায় আসতে গেলে একটি সুনির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করে, তাদের উপরে ভর করে, তাদের পেটোয়া বাহিনী দিয়ে জনগণকে দমন করে যদি ক্ষমতা দীর্ঘায়িত করা যায়, কুক্ষিগত করা যায়, তাহলে জনগণের আস্থা থাকবে না। জনগণ কি আওয়ামী লীগের বিরোধিতা করেছে না তাদের কর্মকাণ্ডের? জনগণ দলের বিরোধিতা কখনোই করে না। জনগণ তাদের অধিকার চায়, কর্মকাণ্ডের বিরোধিতা করে। এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড যখন হয় জনবিরোধী, যেই ভোট হওয়ার কথা দিনে সেটা যদি হয় মধ্যরাতে, স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচন না হয়ে তারা সিলেকশন করে ইলেকশনের বদলে, সেই জনগণ কি তাদের আর পছন্দ করবে? গল্প শোনায় পদ্মা সেতুর, গল্প শোনায় উন্নয়নের, লুটপাট হয় রিজার্ভ ব্যাংকে, আর এদিকে আমাদের শোনাতে হয় এই মুক্তিযুদ্ধের চেতনা, আমার এই ডেভেলপমেন্ট হলো, আমার ফ্লাইওভার হলো। ভাই, আমরা যদি সকাল থেকে যে মানুষটা না খেয়ে থাকে, সে কি ফ্লাইওভারে ইট খাবে? তাহলে সে কেন আওয়ামী লীগকে ভোট দেবে বলে? তার মানে কর্মকাণ্ডের দোষেই দুষ্ট। জনবিচ্ছিন্ন কর্মকাণ্ড, শুধু কর্মকাণ্ড না, আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন কর্মকাণ্ডে জনগণ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা দেখলো সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনে আসলে তাদের কোনো ছোটখাটো দলের বিপক্ষেও জিতে আসা সম্ভব নয়। তাদের আসলে একটা ইলেকশন ফোবিয়া কাজ করে। জনবিচ্ছিন্নতা এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হওয়া। কিন্তু তার অলিগারদের কথা বললেন, যে বড় বড় ব্যবসায়ী যারা, দেশটা তো আসলে ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়ে দিয়েছিল আওয়ামী লীগেরা। তারা লুটপাট করেছে, একটি বিশেষ পরিবারের টাকা পয়সা হয়েছে, সুইস ব্যাংকে টাকা গেছে, বাইরে বিভিন্ন দেশে পাচার হয়েছে, এবং তার বিনিময়ে ব্যবসায়ীরা ব্যবসা করছে। তো এদেরকে জনগণ কেন ভোট দেবে? আপনি সাধারণ একটা সাংবাদিক, আপনি একটা কথা লেখার কারণে আপনাকে হ্যান্ডকাপ লাগাই দিচ্ছে, আপনি কি ওদের ভোট দিবেন বলেন? আমি নিজের কথাই যদি বলি, আমি একটা বিশ্ববিদ্যালয়ের সব থেকে ভালো রেজাল্ট করার পর জাহাঙ্গীরনগরে এখনো যোগদান করতে পারি না, কারণ রাজনৈতিক আদর্শ তাদের সমান্তরালে ছিল না। আমি তাদের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে পত্রিকায় লিখছি। এই অপরাধ ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার পরও হয়নি। এবং তাদের পক্ষে যারা কথা বলছে, সেকেন্ড ক্লাসে 21তম শিক্ষক হয়ে গেছে। শিক্ষার্থীর ক্ষেত্রেও তাই। তো আমরা কেন আমাদের যারা ক্ষতি করছে, আমাদের দেশের যারা ক্ষতি করছে, কিভাবে আমরা তাদের ভোট দিব বলেন? আর তারা যখন বুঝতে পারতেছে যে তারা ভোট পাবে না, তারা কেন নির্বাচনের উপর নির্ভর করবে? তাদের মধ্যে তো একটা ইলেকশন ফোবিয়া কাজ করবেই। তার মানে এই 2009 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বদলানোর যে মানসিকতা তৈরি হলো, এটি কি তাহলে প্রকারান্তে ভোট যাতে আর না লাগে, ভোট যাতে তাদের ক্ষমতায় আসার পরটাই তো সহিংস। আপনারা লগি বৈঠার কথা কি ভুলে গেছেন? সেই বাপাদিত্য বসুরা যে একটা অর্ধমৃত মানুষের বুকের বৈঠে নাচানাচি করলো, মেরে ফেললো। তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য কিন্তু তারা লাগাতার অবরোধ, হরতাল, সহিংসতা করেছে। বিরোধী দলে থাকা অবস্থায় যারা ওই সহিংসতা করছে, ক্ষমতায় গেলে তারা কতটা হিংস্র হয়ে ওঠে, এটা তো জনগণের বুঝতে বাকি থাকে না। এবং তখন যখনই তারা বুঝতেছে যে তারা জিততে পারবে না, তখন তাদের মনে আর একটা ভয় কাজ করে, আমরা যদি ক্ষমতায় না থাকি এই অপরাধের বিচার হবে। তাহলে যে কোনো ভাবে ক্ষমতাকে আমাদের কুক্ষিগত করে রাখা লাগবে। প্রজন্ম কি করে এই আওয়ামী লীগকে লালন করে? একটি জেনারেশন তো আছে যারা আওয়ামী লীগের নানানভাবে রাজনীতির সাথে জড়িয়ে যায়। আমরা প্রজন্মের জায়গায় অংশীজন বলি, কথাটা আরো সুন্দর হবে। আওয়ামী লীগ আসলে একটা কোম্পানির মতো। আমরা যারা প্রতিবাদ করতাম, লিখতাম, অনেকে বলতো কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন, এটা একটা নিখিল বাংলাদেশ আওয়ামী কোম্পানি। তাদের যারা অংশীজন, যারা তাদের সুবিধাভোগী, তারা আসলে তাদের ওন করে। খেয়াল করেন, যাদের বাড়ি গোপালগঞ্জে, বাংলাদেশের যে কোনো সরকারি অফিসে যাবেন, যদি আন্দাজে চোখ বন্ধ করে একটা ইঁটও মারেন, কোনো একটা লোকের গায়ে লাগলে পরিচয় পেতে পারেন যে তার বাড়ি গোপালগঞ্জ। তো এই লোকগুলো কেন ওন করবে না? আপনার রেজাল্ট ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ, যার সাধারণ চাকরি হওয়ার কথা না, সে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হয়ে বসে আছে, তো সে গোপালগঞ্জকে এবং আওয়ামী লীগকে ওন করবে না? এটা তার স্বার্থের জন্য করে, রাজনৈতিক কারণে না। এটা জাস্ট একটা সুবিধাভোগ, গিভ এন্ড টেকের সম্পর্ক। এবং জানে যে আমার বাবা ইডিওলজিক্যাল রিলেশন, তাদের মধ্যে ইডিওলজিক্যাল রিলেশন নেই। তার মানে কি আওয়ামী লীগের কোনো ইডিওলজি ছিল না বা নেই? ইডিওলজি থাকলে এই যে বিচারহীনতা, গুম, খুন, এগুলো এখন তাদের ইডিওলজি। আয়নাঘর, নেগেটিভ অর্থে এটাই তাদের ইডিওলজি। মানুষ কি এটা বোঝে না? এখনো তো একটি শ্রেণী ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চাচ্ছে। এক কথায় যারা কথা বলছে, যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা মোর অর লেস ফ্যাসিবাদের স্টেক হোল্ডার। সাংবাদিকদের মধ্যেও দেখবেন যারা খুব উত্তেজিত হয়ে যায়, ইভেন
বিরোধী দলের মধ্যেও যারা আওয়ামী লীগকে নিয়ে বেশি উত্তেজিত হয়ে পড়তেছে, কোনো না কোনোভাবে তারা ফ্যাসিবাদের স্টেক হোল্ডার, কোনো না কোনোভাবে তারা ফ্যাসিবাদের সুবিধাভোগী। এখানে তারা চাচ্ছে যে অনেকে সরকারি দলে যেতে হবে এমন না, বিরোধী দলের থেকেও কিন্তু আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে অনেকে। কারণ আন্দোলন করা, প্রতিবাদ করাচ্ছে, একটা নিয়ন্ত্রিত আন্দোলন করে আন্দোলন পণ্ড করাটাও কিন্তু একটা বিরাট কাজ। এই কাজও তো অনেকে করেছে। তো তারা তো চাবে এবং বলবেই আগেই ভালো ছিলাম। নরমালাইজ করবার একটা চেষ্টা, নরমালাইজ। এবং গণহত্যার কি 1.5 বছরও তো হয় নাই, 1 বছর কয়েক মাস হলো, এখনই তারা খুনিদেরকে নরমালাইজ করার চেষ্টা করছে। আদৌ কি এটি আমাদের জন্য ঠিক হচ্ছে? কতটা আত্মঘাতী হচ্ছে? কথাটা আত্মঘাতী হলেও এর জবাব আপনাদের মুখে নাই, পত্রিকার পাতায় নাই, সুশীলদের কথায় নাই, কিন্তু তাকায় দেখেন দেয়ালে লিখে রেখেছে যারা প্রতিবাদী। ওই মা এখনো ভোলে নাই যার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, ওই ভাই এখনো ভোলে নাই যার ভাই বা বোনকে গুলি করে হত্যা করা হয়েছে, ওই বাবা এখনো ভোলে নাই যার সন্তানকে হত্যা করা হয়েছে। শহীদ আমিনের বাবাকে একবার প্রশ্ন করেন, সে কি ফ্যাসিবাদ ভুলবে? ওই শহীদ রিয়াগো ওর মা বাবাকে জিজ্ঞাসা করেন, ও কি তার মেয়ে হারানো ওই গুলি করে মারার কথা ভুলতে পারবে? শহীদ মীর মুগ্ধকে জিজ্ঞেস করেন, ওর ভাইকে, ওর বাবাকে, ওর মাকে। আপনি আবু সাইদের পরিবারের কাউকে জিজ্ঞাসা করেন, শহীদ ওয়াসিম আকরামের মা বাবাকে জিজ্ঞাসা করেন, তারা কি ফ্যাসিবাদকে ভুলতে পারবে? তাদের কাছে কখনোই আগেই ভালো ছিলাম বলবে না। এক জীবন বয়ে বেড়াতে হবে। একটু টেলিভিশনে এসে দু একটা কথা বলার সুযোগ পাইছে, নিজেরা নেতা হয়েছে, তারাই বলবে আগেই ভালো ছিলাম। মব হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, ফ্যাসিবাদ হচ্ছে না। গুম খুন আয়না ঘরের শিকার যারা হয়েছে তারাই জানে আওয়ামী লীগ কি, যার সন্তান হারাইছে তারা জানে আওয়ামী লীগ কি, তারা নরমালাইজ করবে না। 10 সালের একটি খবর, ইব্রাহিম খুন হওয়ার কথা স্বীকার করছিলেন ওই গাড়ি চালক। এই গাড়ি চালক হচ্ছে তৎকালীন এমপি শাওনের গাড়ি, নুরুন্নবী চৌধুরী শাওন। জি জি জি। একজন এমপির কাছে তো জনগণ নিরাপত্তা পাবে, জনগণ কিন্তু এক ধরনের আমরা জনপ্রতিনিধি বলি, জনপ্রতিনিধি, যে জনগণের প্রতিনিধিত্ব করে সরকারের সাথে, রাষ্ট্রের সাথে জনগণকে যে যিনি হুক আপ করেন, তো সেই জনগণ তার বন্দুকের নলের মুখে চলে যায় কেন? জনগণের প্রতিনিধিত্ব সেই সংসদ করে বা সাংসদ সদস্য করে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। ওই শাওন কি জনগণের ভোটে নির্বাচিত? ভোট যদি আপনার সরাসরি নির্বাচিত হয়, আপনার ভোট হওয়ার কথা দিনে মধ্যরাতে যখন ইমানদার মানুষ তাহাজ্জুদ পড়তে উঠেন, তারা হাত মুখ ধুচ্ছেন, অজু করছেন, ওইদিকে তারা অজু করে ব্যালট পেপার ভরে সিল মেরে বাক্স ভরে ফেলতেছে। তো এই নির্বাচন কি জনগণের প্রতিনিধিত্ব করে? এবং তাদের কাছে আপনি কিভাবে আশা করেন? তার মানে কি বাংলাদেশকে নিজের দেশ মনে করে না শেখ হাসিনা? কেউ যদি নিজের দেশ মনে করে, তারা তো আমার মনে হয় নিজের দেশের জনগণকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করতে পারে না। নিজের দেশ মনে করলে তারা কখনোই হত্যাকাণ্ড ঘটাতো না। নিজের দেশ মনে করলে কখনো শাপলা চত্বরে মেসাকার ঘটতো না। নিজের দেশ মনে করলে বিএনপির 1,000 নেতাকর্মী গুম খুন এবং জেল জুলুমের শিকার হতো না। আমি গাজীপুরে দেখেছি একজন যুব দলের নেতাকে তার মায়ের জানাজায় ডান্ডা বেড়ি এবং হ্যান্ডকাপ লাগায় হাজির করা হয়েছে। সে তো খুনি সন্ত্রাসী না? তার অপরাধ সরকারের বিরোধিতা করা। এবং কি বিরোধিতা করা? বিএনপির লোকজন বিরোধিতা করেছে শুধু একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। এর বেশি তো তারা কিছু চায় না। গণতন্ত্রের এটা অধিকার। আপনারা যদি গণতান্ত্রিক দেশের কথা বলেন, বিশেষ করে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প তখন স্টিল ক্ষমতায়, তাকে একটা তার দিগম্বর একটা মূর্তি বানায়, লোকে তার পেছনে লাথি মারতে মারতে যাচ্ছে, তাকে থুতু দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প সামনে দিয়ে গাড়ি চালায় যায়, একজনও তো গ্রেপ্তার হয় নাই। এটা তো তাদের অধিকার। গণতান্ত্রিক দেশ এটুকু তারা করতে পারবে না? এর জন্য যদি হ্যান্ডকাপ আর ডান্ডা বেড়ি লাগিয়ে হাজির করা হয়, তো আপনি সেখানে কি প্রত্যাশা করবেন বলে? আসলে ফ্যাসিবাদ হয়ে গেছিল অনেকটা রাক্ষসে মাছের মতো। রাক্ষসে মাছ মানে আপনার কোনো পুকুরে যদি আপনার শোল, গজার, পাঙ্গাস এই জাতীয় বড় বড় মাছ থাকে, তারা কি করে জানেন? তারা ছোট ছোট মাছ, পুঁটি, চুনোপুটিদের খেয়ে ফেলে। তো বিরোধী দল ছিল আওয়ামী লীগের কাছে অনেকটা চুনোপুটির মতো, তাদেরকে খেয়ে ফেলেছে। কেউ খাওয়ানো, অর্ধেক বিএনপি, কেউ আয়না ঘরে, ইলিয়াস আলী ভাইকে গুম করে দেওয়া হয়েছে, জামাতের অনেককে ফাঁসিতে ঝুলায় দেওয়া হয়েছে যুদ্ধাপরাধের বিচারের কথা বলে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলায়। এখন প্রতিবাদ করার কেউ নাই, তারা খুব এনজয় করছে। তারা তো কাউকে না কাউকে দমন করতে হবে। তো রাক্ষসী মাছ পুকুরে করে কি, যখন সংখ্যা বেড়ে যায় একে অন্যের লেজে কামড় দেয়। তো এই ফ্যাসিবাদী যে রাক্ষসে মাছ, সে তার লেজে কামড় দেওয়ার মতো একটা ঘটনা হলো শাওনের ইয়েকে মেরে ফেলা। আমরা যদি ঘটনার গভীরে যাই, আপনি সাংবাদিক মানুষ, আপনি জানবেন যে এই শাওনের যে ইব্রাহিমকে মারা হয়, ইব্রাহিম হলো তজুমুদ্দিনের বা তমুজুদ্দিনের রাজনীতি না করে 56 নম্বর ওয়ার্ড থেকে সম্ভবত, ও যদি আমি ভুল না করি, কাউন্সিলর হতে চেয়েছিল। তো ওখানে আবার শাওনের খুব ক্লোজ একজন সে হবে। তো ওই ঘটনার জের ধরেই সম্ভবত তাকে মেরে দেওয়া হয়েছে। এবং এগুলা গণমাধ্যমে আসে, অনেকটা ফেসবুকে লেখালেখির কারণে ওপেন সিক্রেট হয়ে যায়। এবং সম্ভবত ওই সময় কয়েকজন ফেসবুকে লেখার কারণে অ্যারেস্টও হয়েছিলেন।
এই ঘটনায়, সেটা অবশ্যই পত্রিকায় নাই। তো এই যে রাক্ষসী মাছদের যে প্রবণতা, তারা নিজেদের লেজে কামড় দেয়, এই শাওন এর হাতে ইব্রাহিম খুন হওয়াটা রাক্ষসী মাছের লেজ কামড়ে খাওয়ার মতো।